জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি বলছি সবরা জাহান জেরিন। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এক দূরদর্শী নারীর। তিনি দীর্ঘদিন কাজ করেছেন মানসিক স্বাস্থ্য নিয়ে, তিনি কমিউনিকেশন এক্সপার্ট এবং তিনি নারী উন্নয়নের জন্য তৈরি করেছেন নিজের উদ্যোগে ইয়ারা। চলুন তার সাথে পরিচয় করে নিই। তার নাম সাইমা রহমান তুলি। সাইমা রহমান তুলি, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে জায়ানন্দিনীতে স্বাগত। ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানে শুরু করার আগে আপনার ছোটবেলাটা জেনে নিই, তারপর আমরা আলোচনায় আপনার বাকি কাজকর্মগুলো নিয়ে আলোচনা করব। আমার ছোটবেলা কেটেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। সেখানে আমি বেড়ে উঠেছি একটা অন্যরকম পরিবেশে, যেখানে সব ধর্মের মানুষ আছে, যেখানে আপনারা জানেন হিন্দু, মুসলিম এবং খ্রিস্টানও ওই এলাকাটাতে আছে। এবং আমরা এত সুন্দরভাবে বেড়ে উঠেছি, কখনো বুঝিনি যে কে কি, ওই রকম মানসিকতা নিয়ে বড় হইনি যে কে কোন ধর্মের। মানবিকতা নিয়ে বেড়ে উঠেছে এবং নবাবগঞ্জের প্রকৃতি খুবই সুন্দর। একটা সংস্কৃতি মনা পরিবেশ রয়েছে নবাবগঞ্জে। মানে ধর্মটাকে সাইডে রেখে আপনি মানুষকে মানুষ হিসেবে দেখেছেন। একদম, এটা অবশ্য বাবা মায়ের কারণে হয়েছে, পরিবারের কারণে হয়েছে, এবং আমার যে চারপাশের মানুষগুলোর সাথে সংযোগ ছিল, সবার ফোকাসটা ওই দিকেই ছিল, ভালোবাসা, মানবিকতা। আচ্ছা আপু, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়েছেন। এই দর্শন বিভাগ থেকে লেখালেখি কিংবা নারী বিষয়ক উন্নয়নমূলক যে কাজগুলো কিংবা তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে যে কাজগুলো, এগুলো আপনি কিভাবে শুরু করেন কিংবা কোথা থেকে আপনি সেই সাহসটা পান যে এগুলো নিয়ে কাজ করবেন আপনি? শুরুটা না ছোটবেলা থেকেই বলতে হবে। আমি খুব ছোটবেলা থেকে লিখতাম। তো আমি যেহেতু একটা সংস্কৃতি মনা পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার বাবা মা থিয়েটার করতেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাথে আমরা বেড়ে উঠেছি। তো আমার কাছে সবসময় লেখা, অভিনয়, আবৃত্তি করা এবং উপস্থাপনা করা, এগুলো ছিল দৈনন্দিন পড়ালেখার পাশাপাশি বিষয়। তো এই জায়গায় আমি একটা কথা যোগ করতে চাই যে অনেকে বলে যে পড়ালেখা করলে এইসব করা যাবে না, সংস্কৃতি চর্চা করা যাবে না। অথচ আমরা যারা পড়ালেখায় ভালো করেছি, আমরা কিন্তু সংস্কৃতি চর্চা পাশাপাশি করে দুটোই প্যারালাল করে বড় হয়েছে। একদম। তো একটা সময়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাই। আমি কোনো ওখানে কোটা ব্যবহার করি নাই, আমি ওখানে কোনো কোচিং করি নাই, একদম নিজে পড়াশোনা করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে পড়ার সুযোগ পেয়েছি। এটা আমার জীবনের একটা বড় পাওয়া ছিল, এবং বড় পাওয়া এই কারণে বলবো যে অন্য একটা সাবজেক্ট যদি আমি পড়তাম তাহলে হয়তো আমি একটা বিশেষ কোনো দিকে কাজ করতাম, এইরকম কিছু হতো। কিন্তু দর্শন পড়া আমাকে যেটা দিয়েছে, জীবনের সাথে অনেক বেশি সংযোগ। মানে দর্শন পড়ে অনেক কিছুই আসলে করা সম্ভব। লেখালেখির জন্য তো দর্শন খুবই খুবই সহযোগী ভূমিকা পালন করে। আমার বইয়েও দর্শনের প্রচুর প্রভাব রয়েছে, যেহেতু আমরা অনেক বেশি মানসিক বিষয় নিয়ে কাজ করি, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি। দর্শনে আমরা অনেক বেশি সাইকোলজিও পড়ি, ফিলসফি অফ মাইন্ড পড়ি। তো ওই বিষয়গুলো ছিল। প্লাস দর্শন পড়ার কারণে কমিউনিকেশনে ভালো করা যায়। আমি বলবো যে ব্যবসায়ও ভালো করা যায় দর্শন পড়ার কারণে। অনেকে ভাবে আসলে দর্শন হচ্ছে খুব তাত্ত্বিক একটা বিষয়। আসলে এই সময় কেউ যদি বুঝে থাকে, খুব স্মার্ট একটা সাবজেক্ট হচ্ছে দর্শন পড়া। তো সেখান থেকেই আমার শিক্ষকদের দর্শন, আমার নিজের দর্শন, আমার পড়াশোনা, আমার পরিবার, আমার চারিপাশ, আমার দেশ, সংস্কৃতি, সবকিছু মিলেই আমার ধীরে ধীরে মননশীলতা গড়ে ওঠা। আপনার তো এইবার 21শে বইমেলায় বই প্রকাশ পেয়েছে, একাকিত্ব মনের যত্ন। এটা আমি যতটা বুঝতে পারছি, এটা হচ্ছে আপনার মোটিভেশনাল বই। তো আপনি সব কিছু রেখে মোটিভেশন নিয়ে বই লেখার পিছনের কাহিনীটা কি? আমি আসলে একটা সময় গবেষণা করছিলাম নারীর ক্ষমতায়ন নিয়ে। তো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ছিল এই গবেষণাটি। তো এই সময়টাতে যেটা হয়েছে, আমি গবেষণা করতে করতে দেখেছি যে নারীর ক্ষমতায়নের জন্য আমাকে গ্রামে পৌঁছাতে হবে। এবং ঢাকায় না অনেক এগিয়ে নেওয়ার কেউ থাকে। নারীর একটা ব্যাপার কি, এটা যে কবে থেকে আমাদের শুরু হয়েছে জানি না, আমাদের মানসিকতার একটা ঝামেলা আছে। আমরা মনে করি আমাদের কাউকে দরকার এগিয়ে নেওয়ার। তো ওই মোটিভেশন না আমার পুশ করতে হবে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারও হয়, আমারও হয় যে আমার পাশে যদি একজন থাকতো তাহলে আমি আরেকটু ভালো করতাম।
এখনো হয়তো মনে হয়। তো এখন আমি দেখলাম যেটা যে আমি যে গ্রামের যে মেয়েরা আছে ওদেরকে এগিয়ে নেওয়ার, ওদেরকে মোটিভেট করার কেউ নেই। তো ওই সময়টাতে আমার মনে হলো যে আমি আমার ইয়ারা প্রজেক্টটা শুরু করি, ইনভিশন অ্যাকশন রিওয়ার্ড অ্যাসেট ইয়ারা। তো ইয়ারা প্রজেক্টের কাজ হচ্ছে প্রত্যন্ত গ্রামে যে এজ গ্রুপ ধরে ধরে তাদেরকে মোটিভেট করা। ওই সময়টা থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমি তো হচ্ছে বিভিন্ন সময় লেখালেখি করি এবং পত্রিকায় যে লেখাগুলো ছাপা হয় বেশিরভাগ লেখাই মোটিভেশন নিয়ে, জীবন নিয়ে, জীবন দর্শন নিয়ে, কিভাবে কি করব, ভালো থাকা যায়, হ্যাঁ ভালো থাকা যায়, সুখী হওয়া যায়, এইরকম কিছু আমার বইয়েও এইসব বিষয়ই আছে। তো তখন আমার মনে হলো যে একটি পূর্ণাঙ্গ বই যেটা পড়লে শুধু নারীরা না, নারী পুরুষ যে কেউ এটা কোনো এজ গ্রুপ, মানে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সবাই একটু খেয়াল করবে তখন ব্যাপারটাই। যেই পড়তে পারে সেই যেন এই বইটা পড়ে মোটিভেটেড হয়। আর আমার কাছে মনে হয় এই সময় আমাদের সবচেয়ে একটা বড় যে জিনিসটা প্রয়োজন সেটা মোটিভেশন। এর জন্য আমি 2025-এ মোটিভেশনের বই লিখি। আচ্ছা আপু, আপনার যেহেতু হচ্ছে সামনে আমাদের 8ই মার্চ নারী দিবস, সেক্ষেত্রে আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে নারী স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যটা কতটুকু প্রভাব ফেলে, কিংবা আমাদের সমাজে, আমাদের সোসাইটির সব ক্ষেত্রে, সেটা আমাদের মা বলি কিংবা আমাদের বাসায় যিনি আমাদেরকে হেল্প করে, হেল্পিং হ্যান্ড, সেক্ষেত্রে আমরা তাদের মানসিক স্বাস্থ্যটা নিয়ে কিভাবে কাজ করতে পারি? মেয়েদের আসলে আমাদের যে বিষয়টা হয়েছে, আমি যদি একদম জেন্ডারটাকে ফিক্স করি যে নারী এবং নারীর মানসিক স্বাস্থ্য, সেখানে অনেকগুলো বিষয় কাজ করে। সেখানে সবচেয়ে বেশি প্রভাব ফেলে আমাদের সমাজ। আমাদের সমাজ আমাদেরকে এভাবে বড় করে যে আমরা বউ হব মানে আমাদের রান্না জানতেই হবে, এটা মনে হয় সবচেয়ে আগে। একটা মেয়ে বউ হওয়া মানে হচ্ছে তাকে সুন্দরী হতে হবে আর রান্না জানতে হবে। এবং একটা বউ নাকি ভালো বউ তখনই হয় যখন ভালো রান্না করে না জানে। আমি খুব অবাক হয়ে যাই 2025-এও আমি এই কথা আমি শুনতে হয়, এই কথা বলছি, দুঃখজনক আসলে। তো আমাদের হয় কি, আমাদেরকে ছোটবেলায় না খেলনা বাটি দিয়ে খেলতে দেওয়া হয়, পুতুল নিয়ে খেলতে দেওয়া হয়। আমাদের কিন্তু রোবট তৈরি করতে দেওয়া হয় না। আমাদের কিন্তু গাড়ি বানাও, গাড়ি ভাঙো, ওই রকম খেলনাও দেওয়া হয় না। তো আমি আমার ঘরের যেই আছে না কেন, যে নারী আছে না কেন, ঘরে বাইরে সর্বত্র বাংলাদেশের যত জায়গার নারীরা আছে, সব ক্লাসের নারীদের নিয়ে আমি বলছি যে মানসিকতাটা সোসাইটি তৈরি করে দিয়েছে, কিন্তু আমাদের সমস্যাটা কি, শিক্ষিত হয়ে না আমরা ওইখানে আটকে আছি। এবং সেই সাথে আমরা যে ছেলে সন্তানের জন্ম দিচ্ছি তাদেরকেও আমরা আটকে দিচ্ছি। এখন একটা ভালো নারীর ক্ষমতায়ন যদি আমি পেতে চাই, ভালো একটা সোসাইটি যদি আমি পেতে চাই, তাহলে আমার ছেলেকে মানুষ করার একটা বিশাল ব্যাপার মা হিসেবে থাকে। তো আমি বলবো যে নারীর মানসিক স্বাস্থ্য নারীর যেমন যত্ন নিতে হবে, মা হয়ে নারীর ছেলের মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে। তাকে বুঝালে হবে না যে যখন আমি শাশুড়ি আমার বোর কিন্তু খুব ভালো রান্না জানতে হবে। কিন্তু নেপোলিয়ন কিন্তু বলেছিল যে একজন শিক্ষিত মায়ের পর একজন শিক্ষিত জাতি দিতে। আমরা কিন্তু সেই কথাটা এখন ওখানেই দাঁড়িয়েছি। আমরা মাকে শিক্ষিত করছি, কিন্তু তাকে তার ওই মর্যাদা কিংবা তাকে তার ওই মানসিক শান্তিটা দিচ্ছি না। তো সেই ক্ষেত্রে কি আমরা এখনো পিছিয়ে আছি? আমরা যে মজার ব্যাপারটা করি আপু, সেটা হচ্ছে আমরা আমাদের এই যে ধরেন আমার এই বইটা কোনো কাজে আসবে না আপনি যদি একবার পড়ে শেষ করে রেখে দেন। এই বইটা তখন কাজে আসবে যখন আপনি এটাকে এক একটা চ্যাপ্টার ধরে ধরে পড়বেন, ইউটিলাইজ করা হবে। হ্যাঁ, এবং এটাকে নোট ডাউন করবেন এবং ব্যক্তিগত জীবনে কাজে লাগাবেন। তা নইলে 100টা বই পড়ে 100টা ইউটিউব ভিডিও দেখে হাউ টু এটা সেটা মানে কোনো কাজে দেয় না। এটা আমি বারবারই বলেছি এই বইয়ের সময়টাতে। তো এইরকমই ব্যাপারটা হয়েছে নেপোলিয়নের কথাটা, এরকম অনেক কথাই আছে আমাদের যেগুলোকে আমরা তাত্ত্বিক করে ফেলেছি, প্র্যাকটিক্যাল করতে চাই নাই জীবনে। প্র্যাকটিক্যাল করতে হবে। যখন আমি মা হব তখন আমাকে আমার ছেলে সন্তানকেও বোঝাতে হবে, মেয়ে সন্তানকেও বোঝাতে হবে যে মানুষ সমান। ছেলে সন্তানকে যেমন হচ্ছে খাবারের পর ডিশগুলো ওয়াশ করার জন্য দিব, মেয়ে সন্তানকেও দিব। দুজন শুধু মেয়ে সন্তান করবে, ছেলে সন্তান এইটা আমাদের পরিবার থেকে আসলে আসে প্রথম থেকে। যে যেমন আমরা যদি আমাদের সম্পত্তি কিংবা আমাদের জমি জমার যে বিষয়গুলো, আমাদের ধর্ম কিন্তু এভাবেই করে এসেছে, তাই না? যে ভাই এতটুকু পাবে, বোন এতটুকু পাবে। তো এই জিনিসগুলো আসলে পরিবর্তন কি আসলে সম্ভব, নাকি আমরা নিজেদের জায়গা থেকেই নিজেকে পরিবর্তন করতে হবে? আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কি মনে হয়
পরিবর্তন সম্ভব? আমি আমার জায়গা থেকে পরিবর্তন করতে হবে, মানে আমি নিজে যখন দেখবো তখন আমি আমার জায়গা থেকে পরিবর্তন, কিন্তু আমি তখন আমার ভাইকে তো পরিবর্তন করতে পারবো না, তার চিন্তাটা সেখান থেকে আসতে হবে। উত্তরটা আপনি দিয়ে দিয়েছেন বলা যায়। কেন, যখন হচ্ছে আমাদের একটা শব্দ আছে সদিচ্ছা, আমরা যখন আসলে চাইবো সবাই মিলে যে আমরা পরিবর্তন চাচ্ছি, তখন কিন্তু পরিবর্তন সম্ভব। এবং আমরা কিন্তু এখনকার যুগে 2025-এ এসে একটা জিনিস দেখতে পাচ্ছি যে চাইলে সবকিছু সম্ভব, আর অনেক পরিবর্তন ইতোমধ্যে এসেছে। আমি বিশ্বাস করি একটা সময় আমাদের জাতি যতটা সুশিক্ষিত হবে, আমি শুধু শিক্ষার কথা বলবো না, সার্টিফিকেট কখনো শিক্ষার মানদণ্ড হতে পারে না, যত আমরা সুশিক্ষিত হব, যত আমাদের পারিবারিক শিক্ষাটা দৃঢ় হবে, তত আমরা পরিবর্তন আনতে সক্ষম হব এবং আমাদের বিশ্বাস করতে হবে পরিবর্তন সম্ভব। আচ্ছা আপু, আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমাদের অফিসে যে নারী কলিগরা থাকে, একজন একজনকে কিন্তু আপনার হিংসা করে। সেক্ষেত্রে আমি বাহিরের একটা পরিবার বাদ দিলাম, পুরুষতান্ত্রিক সমাজের সব কিছু বাদ দিলাম, এই যে নারীর প্রতি নারীর যে হিংসাত্মক আচরণ, সেটা নিয়ে আমরা কি করতে পারি, কিংবা সেই ক্ষেত্রে মানসিক যে স্বাস্থ্য, সেটা কিভাবে তার কাজ করে? প্রতিদ্বন্দ্বী হিসেবে যেই মনোভাবটা থাকে। হ্যাঁ, এই বিষয়টা আমার বইয়ে লেখা আছে। দেখা যাচ্ছে, আমি এটাকে একটু বড় করেই বলি একটা উদাহরণ দিয়ে। ধরুন আপনি একটা অফিসে কাজ করছেন, আপনি খুব মেধাবী একটা মেয়ে, আপনার যোগ্যতা আছে, এবং আপনি এই অফিসে আসার পরে দেখা গেল যে সবার মধ্যে আপনাকে নিয়ে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি শুরু হলো। এখন অফিসে যে পুরাতন আছে কিংবা আপনার যে সিনিয়র আছে, তার কাছে কোনোভাবে মনে হলো যে ও তো ওই রূপকথার গল্পের দুরানী সুরানীর মতো সেকেন্ড ওয়াইফ হয়ে আসছে অফিসে। হ্যাঁ, মানে ওই যে ব্যাকডেটেড চিন্তাধারাটা শিক্ষিত নারীদের মধ্যেও, এটাকে পয়েন্ট করেন আপনি। তারপরে যাচ্ছি আমি, তো আপনি আসার পরে কি হলো, অফিসের সবাই আপনাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করছে। তো এখন উনি আপনাকে কিভাবে টর্চার করবে? আপনার তো সব যোগ্যতা আছে, আপনাকে সে একে একে বলবে যে তোমার এটা ভালো না, তোমার পোশাক সেন্স একেবারে খারাপ, তোমার এই কাজ হয় না, তুমি ভালো করছো না, তোমার ওই কাজ হয় না, তুমি প্রেজেন্টেবল না, আর তুমি এমন আচরণ করছো, তোমাকে অ্যাভেলেবেল লাগছে, যেটা তোমার মানে ভালো না তোমার জন্য। তো এইরকম, এটাকে গ্যাস লাইটিং বলে। একদম। হ্যাঁ, তো এইরকম করে আপনাকে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দিবে, এবং তখন আপনার কাছে ব্যাপারটা এরকম হয়ে যাবে, ভাই আমি কি এই জবটাকে ধরে রাখবো নাকি আমার মানসিক স্বাস্থ্যকে ধরে রাখবো? পাগল হয়ে যাবো নাকি জব করবো? ওইদিকে আপনার রিজিকের ব্যাপার, ওইদিকে আপনার আইডেন্টিটির ব্যাপার। হ্যাঁ, এই সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ একটা মেয়ের জন্য, যে আমি আসলে এর সাথে ফাইট করে ওখানে টিকতে পারবো। বেশিরভাগ সময় কিন্তু ফাইট করে টিকা যায় না এদের সাথে, একদম থাকা, কারণ এদের হচ্ছে সাইকোলজিটা ওই এনশিয়েন্ট পিরিয়ডের, এরা ওই রকমই থাকবে, ওই রাগী শাশুড়ি থাকবে সারা জীবন, রাগী কলিগই থাকবে। এদেরকে আপনি কোনোদিন পরিবর্তন করতে পারবেন না। বরং আমি বলবো, যদি এইরকম কখনো সিচুয়েশনের তৈরি হয়, তখন আপনি ওই জায়গাটা ছেড়ে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আরেকটু জায়গায় যান। এবং মানে আমি বলবো কি, যে পৃথিবীটা তো বড়, আপনি তো সব জায়গায় যে কোথাও না কোথাও সৃষ্টিকর্তা আপনার জন্য রিজিক রাখবে, কোথাও না কোথাও আপনি ভালো করতে পারবেন, একটা পজিটিভ এনভায়রনমেন্ট পাওয়া যাবে। হ্যাঁ, আমার এই বিষয়টা খুব সুন্দর করে এই বইয়ে এক্সপ্লেইন করা আছে। আমি আশা করব আপনি পড়বেন এবং কখনো রিভিউতে আপনি বলতে পারবেন। অবশ্যই। আমরা আপনার বইটার পাশাপাশি আমরা বলতে চাচ্ছি, আপু আপনি তো অনেক লেখালেখি করেন, সেই ক্ষেত্রে আপনার পছন্দের লেখক কে? আমাদের সমসাময়িক কিংবা আমাদের আগের যারা ছিলেন, তাদের মধ্যে আপনার কার লেখা ভালো লাগে? আমি খুব আগে থেকে প্রচুর বই পড়তাম, এবং আমার বইটার কি ওইখানে আমার না কোনো চয়েস ছিল না, আমি সবার বই পড়তাম। এখনো একই রকম, যে কে কি লিখেছে আমি একটু দেখি, এবং আমার অভ্যেসটা এরকম যে ফেসবুকে কে টাইম লাইনে লিখে ফেলেছে কিছু, সেটা পড়ে সেটাতে কমেন্ট করা, যে তার দর্শনটা জানা। আমি খুব বেগম রোকেয়া দ্বারা অনুপ্রাণিত ছিলাম শুরু থেকেই। সুলতানার স্বপ্ন আমার জন্য হচ্ছে একটা, কি বলবো, আমার জন্য এটা খুব রিভিল টাইপের ছিল। আর এরপরে বলবো বেগম রোকেয়ার একটা অনুপ্রেরণা থেকে বলতে পারেন যে আজকের ইয়ারা প্রজেক্ট, আজকে আমার বই, এটা সেই বেগম রোকেয়ার একটা পয়েন্ট ছিল, মানসিক স্বাস্থ্য, নারীর যে মানসিক দাসত্ব। আমি সারা জীবন ওই মানসিক দাসত্ব থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেছি, এবং আমার চারপাশের মানুষকে মোটিভেটেড করার চেষ্টা করেছি মানসিক দাসত্ব থেকে বেরিয়ে আসা। তো এরপর সুফিয়া কামালের কথা বলবো, ভীষণ সাহসী একজন নারী ছিলেন।
আর সেই সাথে না বললেই না কাজী নজরুল ইসলাম আমার আরেক প্রেরণা, এবং রবীন্দ্রনাথের সাথে আমি বাস করি এইরকম টাইপের। রবীন্দ্রনাথের ছোট গল্প হচ্ছে প্রত্যেকটা গল্প যেন মনের কথা বলে। আমার এটা একদম মানে আমার আমার নিজের থেকে আমি রবীন্দ্রনাথের ছোট গল্পের সাথে যতটা রিলেট করি, আমার মানে ওনার প্রত্যেকটা ছোট গল্প আলাদা, একটার সাথে কিন্তু একটার কোনো মিল নেই। আমি ওনার মতো ছোট গল্প আমি আর কারোটা মানে এত ভালো আমার লাগে না, সব থেকে ভালো। তো ওখানে একটা বিষয় কিন্তু ছিল রবীন্দ্রনাথের গল্প উপন্যাস আর ইভেন আমরা যখন সিনেমা দেখছি সেগুলোতেও দেখছি যে মেয়েদের হচ্ছে একটা কঠিন ব্যায়াম হয়, কঠিন ব্যায়ামটাই কিন্তু মানসিক স্বাস্থ্য, ওইখান থেকেও পয়েন্ট করেন। তো রবীন্দ্রনাথ আরও বলবো, আমি বিদেশি লেখা টেখাও পড়তে পছন্দ করেছি সবসময়। ও হেনরির ছোট গল্পগুলো আমার ভালো লাগতো। আর আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে যুক্ত ছিলাম, প্রচুর বই পড়তাম সবসময়। বিশ্ব সাহিত্য কেন্দ্রে বই পড়ে বই উপহার নিয়ে এসেছি বাসায়, এরকম রেকর্ড ছিল ছোটবেলায়। তো এরপর সমসাময়িক আমি সক্রিত নোমান ভাইয়ের লেখা পড়ি, কিজি তাহানিন আপার লেখা পড়ি। আমাদের সমসাময়িক যারা আছেন তাদের চিন্তাধারা, তাদের দর্শন, এবং আমাদের তো খুব চারপাশটা দেখতে হয় একজন লেখকের, খুব আপডেটেড থাকতে হয় কি চলছে এখন, কার বই নতুন আসছে, কোনটা বেশি মানুষ রিভিউ দিচ্ছে। আমি অনেক নাট্যকারের লেখা বই যেগুলো ছাপা হয়েছে, গত বছরও আমি দুজন নাট্যকারের বই কিনেছি, তারা কিভাবে উপন্যাস লিখছে, তারা কিভাবে সমাজকে এই সময় দেখছে। আচ্ছা আপু, এইবার 21শে বইমেলা থেকে আপনার কি কি বই কিনা হয়েছে, যেগুলো লিস্ট করা ছিল আপনি কিনেছেন? এবার 21শে বইমেলা থেকে আমার অতটা বই এখনো কেনা হয়নি, কারণ আমি হচ্ছে টার্গেট করে রেখেছি যে কি কি কিনবো আরো পরে, কারণ এবার বইমেলা আমি আসলে সময় খুব কম পেয়েছিলাম। আমি কিজি তাহানিন আপুর চারনকি বইটা কিনেছি, এবং সেই সাথে আমারই একটা ছাত্র সে বই লিখেছে, খুব মজার ব্যাপার যে আমরা ছাত্র এবং শিক্ষক একসাথে অটোগ্রাফ। আপনি তো নটরডেম কলেজে দিয়ে আপনার চাকরি জীবনের শুরুটা করেন। নটরডেম কলেজের ছাত্র নয়, সে আমার যে একাডেমি আছে নবাবগঞ্জ ললিত কলা একাডেমি নাফা, সেটা ছাত্র। এবং আমি খুব গর্বিত যে ও মাত্র একাদশ শ্রেণীর ছাত্র, হ্যাঁ, সে বই লিখে ফেলেছে। এটা ওর চতুর্থ বই, বটবৃক্ষের মায়ালতা। সেই বইটি আমি কিনেছি এবং পড়া শুরু করে দিয়েছি, এবং আমি ওর কাছ থেকে, ওর লেখা থেকে অনুপ্রাণিত হচ্ছি যে একটা এই বয়সের ছেলে কিরকম ভালোবাসার কথা বলতে পারে। চলছে এইরকম আরো কিছু গবেষণামূলক লেখালেখির কিছু সংগ্রহ করা হয়েছে। আপনার আপু, আমরা যেহেতু হচ্ছে নারী নিয়ে কথাই বলছি, এবার বইমেলায় কিন্তু একটা ঘটনা ঘটে যায়। আপনার হচ্ছে স্যানিটারি ন্যাপকিন নিয়ে যেই প্রবলেমটা হয়, সেক্ষেত্রে আপনার মতামত কি, যে এরকম কিছু কি এখনো আমাদের সমাজে চলা উচিত, কিংবা আমরা কি এখনো সেকেলেই পড়ে আছি? আমি দুটো দৃষ্টিকোণ থেকে বলবো। এক হচ্ছে আমি বলবো না যে স্যানিটারি ন্যাপকিনের আসলে প্রয়োজনীয়তা নাই বইমেলা, যে পয়েন্ট করা প্রয়োজনীয়তা নাই। স্যানিটারি ন্যাপকিনের সব জায়গায় প্রয়োজনীয়তা আছে, যদি ওটাকে ওই সময় ফ্রি দেওয়া হয় দ্যাটস ফাইন আমি বলবো। এখন আমি যেটা অভিযোগ শুনেছি, আমি জানি না কোনটা সত্য, যে আসলে ফ্রিতে দেওয়া হয় না এবং তারা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করছিল। আমি বলবো যে বইমেলায় খুব ভালো হয়, বইমেলাটা যেন মানে সেলফি তোলার জায়গা না হয়। সেলফি তুলে অবশ্যই সেলফি তুলবেন অবশ্যই, এবং সেই সাথে আমি যেমন বলতে পারলাম যে আমি কি কি বই কিনেছি। আমি একটা বাচ্চার বইও কিনেছি, বলতে ভুলে গিয়েছিলাম, মানে ওর বইটা আমি এখনো পড়িনি, ছোট্ট একটা ছেলে, সেও গল্প লিখেছে। তো আমি যেন 4টা বই ছবি তুলে লিখতে পারি যে আমি এই 4টা বই এবার বইমেলা থেকে পড়েছি, এই 4টা পড়বো। ওকে, তো সেটা না করে কি করছি যে আমি খুব সুন্দর করে শাড়ি পরছি, আমি আমার বাঙালিত্ব দেখানোর জন্য একটা টিপ পরছি, একটা ফুল পরছি, যেটা আমি কখনোই পরি না। এটা আমার দর্শনই না, আসলে একটা মেকি দর্শনে আমি যাচ্ছি, শুধু বই মেলায় না। এটা আমি কখন করছি, যখনই আবার শিল্পকলা একাডেমিতে পেইন্টিং এর প্রদর্শনী হচ্ছে, বড় বড় প্রদর্শনীতে, তখন যে আমি একটা ভাব নিচ্ছি যে আমি হচ্ছে একটা নান্দনিক বাঙালি মেয়ে। এর চেয়ে বড় লজ্জা আপা হতে পারে না একটা মেয়ের জন্য। এই মেকি জিনিসটা থেকে না বেরিয়ে এসে, হ্যাঁ আপনি অবশ্যই সুন্দর করে সেজে নান্দনিকতা দেখে বাঙালি নন্দিনী হয়ে অবশ্যই ছবি তুলবেন, বই হাতে ছবি তুলবেন, আমি খুব খুশি হব। আমার বই নিয়ে যদি কেউ ছবি তোলে, কিন্তু আমার শর্ত আছে, বইটা ভাই আগে পড়ে, বইয়ের সাথে আগে বন্ধুত্ব করে, তারপরে দেখিয়েন। আর স্যানিটারি ন্যাপকিনের ব্যাপারে আসছে, যে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমরা মেয়েরা ব্যাগের ভিতরে আমাদের একটা ন্যাপকিন থাকে, যদি স্মার্ট হয়, সে বুদ্ধিমতী হয়। হ্যাঁ,
তো আমাদের আলাদা করে ওইভাবে বইমেলায় ন্যাপকিনের দোকান প্রয়োজন সেটা আমি মনেও করি না। আর যেহেতু ছিল ভালো, যদি ফ্রি দিত সেটা ঠিক ছিল। বইমেলাটা খুব বেশি আরো বেশি নান্দনিক করা হোক, যেটা বই রিলেটেড সবকিছু। আমরা তো যেমন গত দুই এক বছর আমরা দেখলাম যে বইয়ের পাশাপাশি খাবার দোকানের তালিকাটা খুব বেশি, অর্ধেক জায়গা জুড়ে হচ্ছে খাবারের যে দোকানগুলো এবারও ছিল। আমার এবার যাওয়া হয়নি। আপু খাবারের তো দরকার আছে, কারণ কিন্তু এত বেশি আপনি বন্ধুদের সাথে আড্ডা দিবেন, খাবারটা হচ্ছে বাণিজ্যিক হয়ে গিয়েছে, খাবারটা আমাদের। যেমন আপনি যতগুলো কাস্টমার বইয়ের আশেপাশে মানে স্টলগুলোতে যত দেখবেন, আপনি দেখবেন ওখানে গিয়ে বসা যাচ্ছে না, খাবারের সাইডটাই। আসলে সবাই তো যাচ্ছে ওই আড্ডা দেওয়ার জন্য, একটা সেলফি তোলার জন্য, যে বই হাতে ছবি তুলবো বন্ধুরা মিলে। ভালো, এটা আসুক, আমি তো বলবো যে আসো। শিল্পকলা একাডেমি এই এই একটা নিয়ে কি বলবো এটাকে বাংলায়, উছিলা, এই একটা উছিলায়ও যদি আসুক, হ্যাঁ ভিড় জমুক মানুষের আসে একটা মেলায়, যে হ্যাঁ বই মেলার সাথে সংযোগ হলো, সরোয়ার্দী উদ্যান বাংলা একাডেমির মাটিটা আমি একটু পাড়া দিলাম, সেটাও কাজের কথা। কিন্তু কথা হচ্ছে যে খাবারের দোকান থাকুক, সেটাও আমাদের দেশি খাবার থাকুক এবং আমরা এফোর্ড করতে পারি সেই রকম, সেটাও আসতে হবে। বইমেলার ম্যানেজমেন্টে অনেক বেশি পরিবর্তন আমি কামনা করি। আচ্ছা, আমি এই কোশ্চেনটা আপনাকে করতাম যে আপনি বইমেলায় মানে কি রকম পরিবর্তন চান, যেটা হলে বইমেলাটা আরো সুন্দর হবে, আমাদের ক্রেতাদের আরো ভালো হবে, যারা হচ্ছে বিক্রেতা যে স্টলগুলোর মালিক রয়েছেন তাদের অনেক ভালো লাভ হবে, সেটা কিভাবে করা যায়, আমাদের কি করা উচিত? প্রথমত আমি বলবো যে বইমেলায় ঢোকার জন্য একটা রেজিস্ট্রেশন করা দরকার ঢোকার সময়। মানে একেবারে আর্লি বার্ড অনলাইনে করতে হবে, নট লাইক দ্যাট। ঢোকার সময় একটা রেজিস্ট্রেশন হতে পারে, এনআইডি সাথে থাকতে পারে আমাদের, কিংবা যে কোনো পরিচয়পত্র, কোনো স্ক্যান করতে পারে। তো ওখানে না রেকর্ডটা হলো কে কে হচ্ছে বইমেলায় এসেছে। হ্যাঁ, এবং পরিবর্তনের জায়গায় যদি বলেন, সাজানোর তার কিছু ব্যাপার আছে, কিছু স্টল আছে মনে হচ্ছে যে নান্দনিক না, কিছু স্টল ভীষণ নান্দনিক। তো কিছু দর্শক আছে যারা স্টলের সামনে ছবি তোলার জন্যই যাচ্ছে। সেটা না হয়ে বই, আর বইয়ের প্রচুর প্রচারণা দরকার, বইগুলো না প্রচারণা নাই, সেটাও দরকার, এবং বাংলা একাডেমিকে সেই উদ্যোগগুলো নিতে হবে। যেমন হচ্ছে অনেক নতুন লেখক, যেমন আমাদের অনুষ্ঠানে আপনার একজন অতিথি এসেছিলেন, তার কথা যে তার প্রথম বইটা শুধুমাত্র প্রচারণার জন্য কোনো বইয়ের এক কপিও বিক্রি হয়নি সেবার মেলায়। তো সেই ক্ষেত্রে আমাদের যারা নতুন লেখক থাকবে তাদের এই প্রচারণাটা কিভাবে করলে তাদের জন্য ভালো হয়? প্রচারণা তাহলে আমি বলবো যে যিনি লেখক তাকে আহ্বান জানাবো, আপনি একটু খোঁজ রাখেন সাথে। কারণ আমার যেমন বইয়ের জন্য আমাকে সেই রকম কিছু করতে হয়নি, প্রকাশক আমাকে বলেছে বই দেওয়ার কথা, আমি যথাসময়ে বই দিয়েছি তাকে। এবং প্রচারণার ব্যাপারে আমার নিজের তেমন কিছু করতে হয়নি, কিন্তু আমাকে খুঁজে নিয়েছিল, আমার কয়েকটা চ্যানেলে ইন্টারভিউ ছিল, আপনারা আমাকে ডেকেছেন। এটার কারণটা কি হয়, যেহেতু আমি লেখালেখির মধ্যে ছিলাম, লোকে জানে যে এই মেয়েটা কিংবা এই ছেলেটা লেখক, এই মানুষটা লেখক। তো তখন হচ্ছে ডেকে নেয়, এবং তার লেখার সম্পর্কে অলরেডি একটা ধারণা কিন্তু মানুষের আছে। আমার বই কিন্তু প্রথম দিন মানে মোড়ক উন্মোচনের সময় অনেক বিক্রি হয়েছে আমার চোখের সামনে, এখনো বিক্রি হচ্ছে। এবং আমি খুব আজকেও আমি জাস্ট আসার আগে কিন্তু এটার রিভিউ পেলাম একজনের কাছ থেকে। তো এই যে এই পাওয়াটা তখন সম্ভব হবে যখন আপনি একটু শুরু থেকে বুঝে নেবেন যে আমার লেখা যেহেতু যাচ্ছে, আমার চারপাশে যারা আছে তাদেরকেও আমি না হয় জানাই। আমি যে আমার ছাত্রের কথা বলছিলাম, ওর বই ভালো বিক্রি হচ্ছে, ওর বন্ধুরা কিন্তু যেটা করছে, এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমি বলি, যেহেতু আমি কমিউনিকেশনের মানুষ সেই জায়গা থেকে বলছি, ওর একটা মজার মার্কেটিং স্ট্র্যাটেজি দেখলাম। ও তো হচ্ছে প্রেম নিয়ে, ওই নান্দনিক আপুরা যারা চুড়ি শাড়ি পরে টিপ পরে, ওরা ওর বই হাতে নিয়ে ছবি তুলেছে, বইয়ের কিছু লাইন পরে রিলস বানিয়েছে। আমি কিন্তু আর ওদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি, বা ওরা কিন্তু দারুণ দারুণ কিছু করছে, এবং এটা হচ্ছে প্রোডাক্টিভ কাজ করেছে, প্রোডাক্টিভ প্রচারণার কাজ করেছে, ছেলেরাও করেছে মেয়েরাও করেছে ওর বইটা নিয়ে। তো এইরকম কিছু অনেকে করতে পারে। আর ডেফিনেটলি সবার তো একটা পেজ কিংবা ফেসবুকে একটা আইডি থাকাই চাই যে উনি লিখে, তার মাধ্যমে প্রচারণা। হ্যাঁ, আর একটা বইও বিক্রি হয় না আমি এটা বিশ্বাস করবো না। একটা কাছের মানে সবার তো একটা অন্তত একজন। আমাদের যিনি অতিথি এসে তার প্রথম বইটার ক্ষেত্রে এবছর তার যে বইটা, হ্যাঁ, এটি কত সালে ছিল? 2020 করোনার আগের বছরটা। ওই সময়টা আসলে একটা অন্যরকম সময় হতে পারে। আচ্ছা, আমরা আপনার আবার
আপনার কথায় ফিরে আসি, আপনার যে স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান ইয়ারা, তার ভবিষ্যৎ পরিকল্পনাটা জানতে চাচ্ছি। আপনি ইয়ারাকে নিয়ে ভবিষ্যতে কি কি পরিকল্পনা করতে চাচ্ছেন? ইয়ারার মজার ব্যাপার হচ্ছে, আমি যখন নারীর ক্ষমতায়ন নিয়ে রিসার্চ করি তখনও মানুষ বলেছে যে চারপাশে অলরেডি অনেক ক্ষমতায়ন হয়ে গিয়েছে, এই যে আমি, এই যে আপনি, এইরকম। তো এখন বলে যে নারীর ক্ষমতায়ন কি নতুন করে প্রয়োজন আছে? আছে। যে এখনো কিন্তু গ্রামে ওই রকম মেয়েরা আছে যাদের কাছে একটা মোবাইল ফোন নাই। আর আমার কাছে কিন্তু একদম প্রত্যন্ত গ্রামের মেয়েদের জন্য, এবং যারা ব্যাংক লোন সম্পর্কেও জানে না ওদের জন্য। আর বলতে পারেন যে আপু এমন মানুষ কি এখনো আছে? আছে, অবশ্যই আছে। অনেক কিছু জানে না অনেকে, সরকার থেকে অসংখ্য সুযোগ সুবিধা দিচ্ছে, জানে না। ইয়ারা প্রজেক্ট কিন্তু সরকারি অনেক সুযোগ সুবিধা নিয়েও মানে বলে থাকে যে এই সুযোগ সুবিধা আছে, আসো। তো আমি একটা অ্যাক্টিভিটি করি, সেটা হচ্ছে বাচ্চাদের গুড টাচ ব্যাড টাচ শেখাই, একদম ছোট বাচ্চাদের। দারুণ কাজ। হ্যাঁ, তারপরে হচ্ছে আমিও বলছি দারুণ, আমার নিজের কাজ, তারপর কারণ এটা খুব জরুরি। গুড টাচ ব্যাড টাচ বাচ্চাদের ক্ষেত্রে যেটা আসলে আমাদের এখনকার সময় খুবই দারুণ, এটা ইয়ারার অনেক দারুণ একটা কাজ, সব সময় দরকার ছিল। এবং এটার অভিজ্ঞতা যদি আমি আপনাকে বলতে চাই, আমি ওদেরকে যখন বলি এবং ওদের যখন 5টা ফাইট শেখাই আমরা সিচুয়েশনটা থেকে আসার পর, ওদের চোখ যখন জল জল করে, ওদের মুখ দিয়ে বলতে হয় না যে অলরেডি ওরা এটা ফেস করেছে, মুখ দিয়ে বলতে হয় না, আমি কিন্তু বুঝিয়ে নিই। হ্যাঁ, তো এইরকম ওই ছোট্ট শিশু থেকে শুরু করে, ধরেন একটা 3 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম যারা জব করছে এখন, এই যে আপনাকে বললাম যে কলিগ, টক্সিক কলিগ কিভাবে হ্যান্ডেল করবেন। হ্যাঁ, হ্যান্ডেল করা যায় না টক্সিক কলিগ। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে টোটালি, এবং আমি একদম বয়স্ক মানুষের জন্য মোটিভেশনের ব্যবস্থা রেখেছি। তো কোনো নারী বাদ যায়নি ইয়ারা প্রজেক্ট থেকে। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ইয়ারা প্রজেক্টের কার্যক্রমটা সারা বাংলাদেশে চলবে, শুধু নবাবগঞ্জে না। আমি যেমন এখন নবাবগঞ্জ, দোহার, মানিকগঞ্জ, এই কয়েকটা আমার কাছাকাছি জায়গায় করতে পেরেছি, মুন্সিগঞ্জ, এই কয়েকটা জায়গায়, 4টা জায়গায় করতে পেরেছি। এটাকে এক সময় যদি আমি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবং এটা খুব ইফেক্টিভ হয়, তাহলে হচ্ছে আমার স্বপ্ন বলবো না, এটা আমার যে এক দেশের জন্য কাজ করা, সেটা সার্থক হবে। এটা আমার একা স্বপ্ন না, এটা প্রয়োজন বাংলাদেশের জন্য। দারুণ। আমরা চাইবো আপনার ইয়ারা স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠানটা এগিয়ে যাক এবং নারীদের উন্নয়ন হোক। আপু, আপনার যে নাফা একাডেমি রয়েছে, শিশু বিষয়ক যে সাংস্কৃতিক, তো সেই ব্যাপারটা জানতে চাই, আপনি সেটা শুরু কবে করলেন আর সেটার এখনকার যাত্রা কি পরিমাণ চলছে? আমরা মূলত, আমার তো বেড়ে ওঠা বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাথে। তো আব্বু একজন সংস্কৃতিমনা মানুষ, আম্মু, মানে এরা উভয়ই নাটক করেছে, লিখেছে। আমাদের নিজেদের একটা পত্রিকা ছিল অপেক্ষা নামে, যে কারণে আসলে আমার লেখার হাতের ঘড়িটা তখন আমি আসলে এটা মিস করে গেছি। অপেক্ষা কি এখনো আছে? না, আমার খুব ছোটবেলায় ছিল। আমার জীবনে এখনো অপেক্ষায় লেখার সৌভাগ্য হয়নি। যদি কখনো অপেক্ষা আবার ফিরে, তখন হয়তো আমি লিখতে পারবো, স্বপ্ন দেখি সেটা। তো নাফার ব্যাপারে বলবো যে আমরা এক সময় থিয়েটার করতাম, এবং আব্বু এক সময় 1999 সালে নবাবগঞ্জ ললিত কলা একাডেমি নাফা প্রতিষ্ঠা করলেন। আব্বুর সাথে বাংলাদেশের খুব স্বনামধন্য একজন নৃত্যশিল্পী ইলিয়াস হায়দার কাকু অধ্যক্ষ আমাদের, এবং আব্বু হচ্ছে প্রতিষ্ঠাতা সভাপতি। তো আমি ভর্তি হলাম নাফাতে নাচ করতাম, গান করতাম, এরকম। আর এর আগে আমি অভিনয় করতাম আব্বুর নবাবগঞ্জ থিয়েটারে, বাংলাদেশ গ্রাম থিয়েটারে। তো আমার যা হয়েছে বাবা মায়ের আসলে অনেকটাই বেশি, যে কারণে বইটাও বাবা মাকেই উৎসর্গ করেছি। তো যেটা হচ্ছে নাফা 1999 সাল থেকে শুরু করে, এবং তারপরে আমি ধীরে ধীরে নাফার প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করি। আমি প্ল্যান করতাম যে কি হতে পারে, এই সময়টাতে কি যাচ্ছে আমাদের সংস্কৃতির ক্ষেত্রটা, এইরকম ছিল। এবং 2005 সালে এসে আমি নবাবগঞ্জের ছেলে মেয়েদের দিয়ে ফ্যাশন শো শুরু করেছি, থিম ভিত্তিক। এটা বাংলাদেশের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে, এইরকম কিছু। এবং মানে সবাই খুব অবাক হয় যে 2005 সাল থেকে নবাবগঞ্জে ফ্যাশন শো হয়, খুব সারপ্রাইজ হয়। তো ওরা যে শুধু ফ্যাশন শো করে, সেটা ফ্যাশন শোটা একেবারে ফ্রি থাকে, ওটা আমি পয়লা বৈশাখের সময় করাই বাংলাদেশের কালচার ধরে রাখার জন্য। ওরা হচ্ছে নাচ শিখে, গান শিখে, সেই সাথে অভিনয় করে, ছবি আঁকা শিখে, এবং বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফট শিখে ওরা ইনকাম করে এইসব করে। নাফার তো দীর্ঘদিনের পথযাত্রা, 1999 সাল থেকে এখন 2025, প্রায় 25 বছর। আমাদের এলাকায় যত কালচারাল টিচার আছে সব নাফার।
আর দেশের বাইরে যে অনেকে এই সেক্টরটাতে কাজ করছে, আমাদের ফোকাস হচ্ছে মানবিক মানুষ তৈরি করা। এবং আপনি সব দেশে দেখবেন যে বাচ্চারা হচ্ছে সংস্কৃতি চর্চা করে, খেলাধুলা করে, বিতর্ক করে। কেন যেন বাংলাদেশে এটাকে আটকে রেখে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য কোন একটা যেন ষড়যন্ত্র আছে, এর জন্য বাংলাদেশের সব ছেলে মেয়েরা এটা করে না। পড়ালেখার পাশাপাশি যে কোনো একটা কিছু তো করতে হবে, তা নইলেই না সে জীবনে সাকসেস হতে পারবে। আর শুধু পড়ালেখা করে আসলে মানবিক শুধু মানুষ হওয়া একাডেমিক যায় না। বই থেকে আসলে পড়াশোনাটা মানে শুধু একাডেমিক পর্যন্তই, তার এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলো আর হয়ে ওঠে না। নাফার ছেলেমেয়েরা আজকাল যেটা করে সেটা হচ্ছে ওরা কিছু অ্যাসাইনমেন্ট করে, ওরা ভালো ভালো সিনেমা দেখে, 3 ইডিয়ট সিনেমা দেখে ওরা অ্যাসাইনমেন্ট করে। তো এইগুলো কাজগুলো করে ওদের হয় কি, ওদের মধ্যে একটা সংযোগ হয় আসলে আমি বড় হয়ে কি হব, আমার স্বপ্নকে। এবং নাফার আরো মজার ব্যাপার আছে, ওখানে কাউন্সিলিং এর ব্যবস্থা আছে প্যারেন্টসদের জন্য, ওদের জন্য। এবং আমাদের যেটা ফোকাস, এই যে যারা আজকে নাফা এসেছে, যে ছাত্র আজকে নাফা এলো, ও একজন মানবিক মানুষ হিসেবে বাংলাদেশের একজন দক্ষ লিডার হয়ে নিজেকে আত্মপ্রকাশ করবে। এটাই হচ্ছে নাফার উদ্দেশ্য। আর নাফার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি 2017 সাল থেকে। এই নাফা নিয়ে আমার অনেক স্বপ্ন, নাফার ছেলে মেয়েরা একদিন বাংলাদেশে খুব ভালো ভালো কাজ করবে। ওরাও বলবো না ঠিক আমার মতো হতে হবে, ওরা আমার মতো হতে চায়, এইরকম এমন হতে চায় যে দেখা যায় যে ওরা দর্শন পড়তে চায়, আমি সেটা বলবো না। এর জন্য ওদেরকে বলি যে যার যেটা পছন্দ সেটা করো। তো আমি সবাইকে আহ্বান জানাবো, সব বাবা মাকে এই অনুষ্ঠানের মাধ্যমে, যে আপনার সন্তানকে সমান চোখে দেখুন। এই মিনা রাজু কার্টুন আমাদের অনেক আগে বলেছে সমান 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 সমান। আমরা এই আমাদের ভীষণ 50-50 এগুলো যেন তখনই আমরা পূরণ করতে পারবো যখন একজন বাবা মা সন্তানের পাশে থাকবে। আর একাকিত্বর জায়গায় থেকে আমি বলছি, বাবা মা পাশে থাকলেও সন্তান একা হয়ে যায় যদি বাবা মা বন্ধু না হয় ভালো। আমাদের বন্ধুত্বটা বাবা মায়ের সাথে হোক, আমাদের বন্ধুত্বটা সবার সাথে হোক, এবং আমরা সবার প্রতি সহানুভূতিশীল হই। আমাদের যেন বলতে না হয় আমাদের কলিগ টক্সিক। একদম। সবাই ভালো থাকে। জি আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠান নাফা এবং ইরারা অনেক এগিয়ে যাক, আমরা সে আশা করছি। আপনি জায়ানন্দিনীতে আসলেন, তার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। জায়ানন্দিনীর সবাইকে অনেক শুভেচ্ছা। কারণ জায়ানন্দিনী এখানে এসে আমার যেটা মনে হচ্ছে, খুব ইয়াং এনার্জেটিক নারীরা এখানে কাজ করছে, তাদের জন্য। এবং আমি ফুল ম্যানেজমেন্ট টিমকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, যে কথাগুলো আমি দেশের সবাইকে বলতে চাই। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা রহমান তুলির কথা। তিনি আমাদেরকে বললেন তার ইয়ারা এবং নাফার কথা। আমরা আশা করি তার ইয়ারা এবং নাফা দুইটি প্রতিষ্ঠানই এগিয়ে যাক, আমরা তাদের সফলতা কাম্য করি। আশা করি আপনাদের আজকের অনুষ্ঠানটি ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।